বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা তার অন্য কিছু, সেটার মূল্যায়ন জনগণ করেছে, করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না, একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়ে যাবে। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি। প্রবাসে থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি। এই 2 গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আজ স্বাধীনতার স্বাদ পাচ্ছে। সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে স্যালুট। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে হাজার মামলা নিয়ে, শত মামলা গলায় নিয়ে দফায় দফায় জেলে গিয়েছেন। আদালতের আঙ্গিনা বিরোধী দলের কর্মীদের দখলে ছিল। মঈন ফখরুদ্দিনের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের আরো 15.5 বছর। এই 17.5 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসেই 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরেই আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করল। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেইনের মধ্যে ভাসাই দিল। কিছু লাশ তারা গোপন করে ফেলল। রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। 2টা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না। কারণ সরসায় যদি ভূত থাকে, ভূত তাড়াবে কে? সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন। বললেন আমি দেখছি। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল। সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সবার চাইতে তাদের বেশি জানার কথা, কিন্তু তা জানতে দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনার আদ্যপান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে। কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে খতম করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল। এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার, তাদেরকে অপমানিত করা হয়েছে। এরপরেই তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা। তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা নত করেনি, সেই বাংলাদেশ জামাতে ইসলামীর উপর ষড়যন্ত্র করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন,
দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি। আঘাত দিয়েছে আলেম উলামার উপর, এমনকি আঘাত দিয়েছে বিবেকী সাংবাদিকদের উপর। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই, হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল, আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা। জাতি এদের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চাই, প্রত্যেকটি ঘটনার বিচার চাই। এ বিচার অবশ্যই করতে হবে। তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারো উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। এ বিচার যদি না হয় তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই তাহলে অবশ্যই বিচার হতে হবে। দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন সবাইকে যেমন আমরা সালাম জানাই, ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরও চ্যালেঞ্জিং। আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখনও বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন, অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আনুন। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে তাদেরকে ঠান্ডা করা হয়েছে, দমন করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধ করে গেছে। আমি তাদের সকলকে সম্মান জানাই। আপনাদের কুমিল্লার একজন সন্তান, তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন 15.5 বছর আগে, এখনও তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন। তাকে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি, সাইফুর রহমান সাগর, যিনি ফেস দ্য পিপুলের পরিচালক। এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়ায় সবচেয়ে বেশি সোচ্চার, এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ, বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা এবার বলেছি, সোচ্চারভাবে বলেছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। এখন আমাদের এই ভাই বোনেরাও এটা বুঝতে পেরেছেন, তারাও সোচ্চার হয়েছেন। আপনারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। কারণ তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার। তোমরা যা বলো তা অসত্য, তা মিথ্যা। তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও, সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। কেন ভারত এটা করে আমাদের সাথে? আমরা তাদের কি ক্ষতিটা করেছি? ভারতের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়, সারা বিশ্ব তার সাক্ষী। বাংলাদেশে এই ধরনের নিকৃষ্ট ঘটনা ঘটে না। সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে। তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের হুলি খেলতে। বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি লেপে দিয়েছে। বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয়ে, সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে
এ খুনের সাথে যারা জড়িত তাদের বিচার হবে, কিন্তু তাই বলে নির্বিচারে আমরা সবার গায়ে হাত তুলতে চাই না। ভারত কি এমন একটা উদাহরণ দেখাতে পারবে? তাদের দেশের বুকে আছে। আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধর্মের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, এদেশ আমাদের সবার, আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক, দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ তুলেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এটি আমাদের কমিটমেন্ট। সম্মানিত ভাই ও বোনেরা, এই দেশ তাহলে আগামীতে কি হবে? এই দেশকে কে গড়বে? এই দেশ গড়তে হলে কিছু ছাদাবাজ মুক্ত হাত দরকার, কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার, কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার। এই বিচারটা করবে কে? আমাদের হাইকোর্ট না জজ কোর্ট না সুপ্রিম কোর্ট? এই বিচার করবে জনতার আদালত। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। জাতি গত 3টা টার্ম তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে জাতির 42 ভাগ ভোটার যারা যুবক, তারা একটা ভোটও দিতে পারেনি। আমরা আমাদের যুবকদের হাত ধরে, যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি। আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না, তারা জাতিকে নেতৃত্বও দিবে ইনশাআল্লাহ। আমরা একটা যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না। আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই, কর্মীর হাত হিসাবে দেখতে চাই, দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই, জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই। প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী, আপনাদের প্রিয় নেতা বলেছেন 2টা যৌক্তিক কথা। একটা এয়ারপোর্ট, সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে। এইরকম ঘাঁটি যারা সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে 2টো ছাড়া। একটা কুমিল্লা আর একটা শমশাননগর। শমশাননগর অতটা জরুরি নয় আর একটা এয়ারপোর্ট করা, কারণ সিলেট একটা এয়ারপোর্ট আছে। কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থল। এটা খুবই যৌক্তিক দাবি। এই দাবি আমরা শতভাগ সমর্থন করি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করব, আপনারা মনোযোগ দেন। বিভাগ, আপনারা বিভাগ পাইলেন না, আপনাদের কপালের দোষ। আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটা কি আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে?
এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান স্বাধীনতা যুদ্ধে 24-এর যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই? যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে, আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কোথায়? কেন সেটা আটকে রেখেছিলেন? শেখ মুজিবুর রহমান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার সুকীর্তি অথবা তার অন্য কিছু, সেটার মূল্যায়ন জনগণ করেছে, করবে, করতে থাকুক। কিন্তু আপনি ওই জায়গায় জেদ ধরে আপনি কুমিল্লা বিভাগ দিবেন না, একটা জেলাকে তার নাম ধরে অপমানিত করবেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন না। বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিকে সম্মান করতে হবে। এটা একটা জুলুম, একটা এলাকার লোকদের উপর নিঃসন্দেহে এটি একটি জুলুম। অনেকগুলা জুলুমের মধ্যে এইটা একটা জুলুম। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, তার তো সব কিছুই রেডি আছে, আপনারা মেহেরবানি করে তাদের এই হক পাওনাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন। নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই, বলে নাই সুরমা নদীর নামে করেন, কুশিয়ারার নামে করেন, তিতাসের নামে করেন, এটার নামে করেন, ওটার নামে করেন। কুমিল্লাবাসী এটা বলেন নাই। কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয়, আমাদের বিভাগটা দিয়ে দেন। এমনকি বৃহত্তর নোয়াখালীর লোকেরা বলেন নাই যে লক্ষ্মীপুরের নামে দেন বিভাগ, তারা বলে নাই যে আপনারা নোয়াখালীর নামে দেন, ফেনীর নামে দেন, তাও তারা বলে নাই। তাহলে তারা যদি কেউ না বলে কুমিল্লার নামে বিভাগ হবে না কেন? এ বিভাগ হওয়া উচিত। বরঞ্চ আরেকটা কারণে হওয়া উচিত যে একটা নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরিয়ে দেন। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে, ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইশড, ওইটার হাইট আরো বেশি। আইসা দেখি যে এই তিনটাতে আবার বিছানো আছে, কি বলে জানি, টাওয়াল দেওয়া আছে। তো আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই, প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি। আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ। যে চেয়ার নিচে থাকবে, দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আপনারা তো রাজি থাকবেন। ওনারা রাজি কিনা? ওনারাও রাজি আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো। যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে, তাই বলে সবাইকে কোটি পরতে হবে না। ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন, শীতের দিনে সোয়েটার, গ্লাভ, চাদর যার পছন্দ তিনি তাই পরবেন। কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে। দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলো পড়তে বসছিল এইমাত্র। তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই। এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে? প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত, উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে। তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে? যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত, এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি জনগণের মনে ভালোবাসা, আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন, তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না, তারাও তাদের ন্যায্য অংশ পাবে ইনশাআল্লাহ। কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই। কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দুন চুরি, ওই চুরি করতে দেব না আমরা কাউকে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেন, আল্লাহ ভালো জানেন, প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন। যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না। বলবেন তার কি কোনো প্রমাণ আছে? একটু আছে তো ভাই। 2001 থেকে 6 সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, তারা তো 2-3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের
তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে? পারে নাই। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করে। আমরাও আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে। যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না। দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটা কুড়া শিক্ষা ব্যবস্থা বানানো হয়েছে। মাস্টার্স, তারপরে গ্র্যাজুয়েশন, ওইদিকে কামিল, আলেম, ফাজেল, এই সমস্ত ডিগ্রি নিয়ে লোকেরা দুয়ারে দুয়ারে ঘুরে একটা ন্যায্য চাকরি পাওয়ার আশায়। দুইটা কারণে পায় না। একটা কারণ হলো মামু এবং খালার ঠেলায় আর বাসে না। আরেকটা কারণ হলো সে যে সার্টিফিকেটটা নিয়ে এসেছে এইটা তার সার্টিফিকেটের সাথে তার কোয়ালিটি প্রমাণ হয় না। কেন হয় না? দুটি কারণে হয় না। প্রথম শিক্ষা ব্যবস্থা হচ্ছে নৈতিকতাবিহীন শিক্ষা ব্যবস্থা, বুকবাদী শিক্ষা ব্যবস্থা। এই বুকবাদী শিক্ষা ব্যবস্থা তাকে শিখিয়েছে বড় পণ্ডিত হয়ে সূক্ষ্মভাবে কিভাবে রাষ্ট্রের ধন চুরি করতে হবে। দুই নম্বর কারণ হলো চুরিটাও তো ভালো করে শিখবে, বুতা কাশি নিয়ে বের হয়ে গেছে, মানে ওখান থেকে জাগতিক শিক্ষাটাও ভালো নিতে পারে না। এই দুই জায়গাকেই প্রপারলি দেলে সাজানো হবে যাতে বাংলাদেশের শিক্ষা দুনিয়ার জন্য অনুসরণীয় হয়। এখন আমাদের দেশ থেকে দুনিয়ার বিভিন্ন দেশে লোক যাওয়ার জন্য পাগল হয়ে যায় শিক্ষার জন্য, উচ্চতর শিক্ষার জন্য, কিন্তু আমাদের দেশে লোক আসতে চায় না। কেন চায় না? এই দুর্বল শিক্ষা কেউ নিতে চায় না, এই জন্যই আসতে চায় না। এমন একটা শিক্ষার মডেল তৈরি করতে হবে যে দুনিয়ার মানুষেরাও যেন এখানে শিক্ষা নিতে আসে। এটা ছিল তো, এক আমলে তো ছিল, দুনিয়ার মানুষ তো এখানে আসতো, জাপাইয়া পড়তো, এমনি এমনি তো আসে নাই। এই দেশের এই অঞ্চলের কোয়ালিটি ছিল, এই জন্যই তো এসেছে। আমার সম্মানিত ভাইরা, আমরা এমন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে মসজিদ পাহারার দরকার হবে না, মন্দির, মঠ, চার্চ, প্যাগোডা কোনোটাই পাহারার দরকার পড়বে না। সকল ধর্মের মানুষ তার ধর্ম, তার কর্ম সে তার মতো করে চলবে, সেখানে কেউ হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে না। তবে এটা ঠিক, ধর্মের নামে কেউ অন্যের ধর্মের ব্যাপারে হিংসা এবং বাড়াবাড়িও করবে না। মাঝে মাঝে উস্কাইয়া দেওয়া হয় মানুষের অনুভূতিকে। এরা দুষ্ট, যারা এটা উস্কাইয়া দেয় এরা সুস্থ মস্তিষ্কের মানুষ না, এদের ভিন্ন এজেন্ডা আছে, এগুলো আমরা করতে দেব না। প্রিয় ভাইরা, এখানে আপনারা অনেকে ফ্ল্যাগ নাড়বেন, নেড়েছেন, হয়তো বা আবার নাড়বেন। দুটো ফ্ল্যাগ ছাড়া কোনো ফ্ল্যাগ এখানে উঠবে না। একটি বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা বাংলাদেশ জামাতে ইসলামীর লোগো সম্বলিত ফ্ল্যাগ। এর বাইরে মেহরবানি করে কোনো ফ্ল্যাগ এখানে উড়াবেন না। কারো হাতে থাকলে এটা নিচে রেখে দেবেন। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, এই যে বৈষম্যহীন দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার আমরা স্বপ্ন দেখি, যুব সমৃদ্ধ একটা সমাজ গড়ার স্বপ্ন দেখি, এই সমাজটা গড়বে কে? এই সমাজটা আপনাদেরকেই গড়ার দায়িত্ব নিতে হবে। আপনারা বলেছেন যারা যে এক আল্লাহ, আমরা এক আল্লাহর উপর ভরসা করে সামনে এগোতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ অনুসরণ করতে চাই। আমাদের নিজের জীবনে আগে এটা প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠা করার পথে অনেক সমালোচনা শুনবেন, অনেক বাধা আসবে। জামাতে ইসলামীকে বলা হবে এটা প্রতিক্রিয়াশীল শক্তি। জামাতে ইসলামী প্রতিক্রিয়াশীল হলে 15.5 বছর জামাতে ইসলামীর উপর যে অত্যাচার, যে নির্মম নির্যাতন, যে জুলুম হয়েছে, দল হিসাবে চিন্তা করুন তো এই ক্ষতিটা আর কার হয়েছে? 1-2 করে শীর্ষস্থানীয় 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। তাদের রক্তে ভেজা আজকের এই বাংলাদেশ। তাদের সহকর্মীদেরকে হত্যা করা হয়েছে, তাদের রক্ত ভেজা এই বাংলাদেশ। আমাদের প্রত্যেকটা অফিসকে সিলগালা তালাবদ্ধ করে রাখা হয়েছে। একটা মুহূর্তের জন্য আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি, এটা অন্য কারোর জন্য হয়নি। আমাদের নিবন্ধন সংগঠনের কেড়ে নেওয়া হয়েছে, এটা কারো হয়নি। শেষ মুহূর্তে দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইটাও কারো হয়নি। হ্যাঁ, হয়েছে অন্য সকল দলের, সরকারের প্রতিপক্ষ, আলিম উলামা সহ বিভিন্ন দল সহ মানুষ খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তা আমাদেরও করা হয়েছে। কিন্তু এই 4 জিনিস আর কারো করা হয়নি। কেন এত জ্বালা আমাদের উপর? ওই যে প্রথমেই বলেছি, বাংলাদেশ জামাতে ইসলামী পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি, কারো সাথে আপোষ করছে না এবং ইনশাআল্লাহ কারো সাথে আপোষ করবে না।
এই কারণেই জামাতে ইসলামের এই উপরে এই আক্রোশ ছিল। সম্মানিত ভাই ও বোনেরা, বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে ঘরের বাইরে আসতে দেবে না। একজন সাংবাদিক মহিলা আমাকে প্রশ্ন করেছেন, আপনারা ক্ষমতায় গেলে দেশটা কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে? আমি বললাম ইনশাআল্লাহ বাংলাদেশ হবে, ভালো বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এটা আফগানিস্তানও হবে না পাকিস্তানও হবে না। আপনি এর দ্বারা কি বলছেন? তিনি বললেন, আপনারা ক্ষমতায় গেলে মহিলাদেরকে পেশাগত দায়িত্ব পালনে দেখতে চাইবেন না, সবাইকে আপনারা বুরকা পরার কথা বলবেন। আমি বললাম, মহিলারা তাদের যোগ্যতার প্রমাণ দিবেন, পেশাগত দক্ষতার প্রমাণ দিবেন, দুইটা ভালো জিনিস সাথে পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এখন সমাজে সেই মর্যাদাও দেওয়া হয় না, নিরাপত্তা তো নাই। সব জিনিসের সাথে এই দুইটাও নিশ্চিত করা হবে। কেন তারা পারবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে সুযোগ দিয়েছেন যুদ্ধ করার। আমরা কে মহিলাদেরকে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখার? আর মহিলারা ঘর থেকে বের হবে না? তার সামাজিক দায়িত্ব নাই, তার পেশাগত দায়িত্ব নাই? উম্মাহাতুল মুসলিমিন উম্মতের উস্তাদের কাজ করেছেন, তারা কেন শিক্ষকতার কাজ করতে পারবে না? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরকে পরামর্শে সামিল করেছেন, তারা কেন রাষ্ট্রের সিদ্ধান্তে সামিল থাকবেন না? ইনশাআল্লাহ মর্যাদার সাথে, নিরাপত্তার সাথে তারা সেদিন এই নূতন বাংলাদেশের একজন নাগরিক হয়ে তারা গর্ববোধ করবেন যে আমি এমনই একটা বাংলাদেশের নাগরিক ইনশাআল্লাহ। সম্মানিত কুমিল্লাবাসী, যদিও এখানে আমাদের দলীয় সহকর্মীরাই আছেন, হয়তো বাইরে কিছু শুভাকাঙ্ক্ষী আমাদের কথা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা কুমিল্লাবাসীর প্রতিনিধি। এই জন্য আমি আপনাদেরকে এইভাবেই অ্যাড্রেস করছি। আজকের এই আওয়াজ আমাদের সহকর্মী বোনেরাও শুনতে পাচ্ছেন। অনুরূপ আরেকটি প্যান্ডেলে তাদের আয়োজন করা হয়েছে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, সৃষ্টির সূচনা হয়েছে একজন পুরুষ এবং একজন মহিলাতে। এবং আল্লাহর সৃষ্টিতে শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণীর জুড়া আল্লাহ পয়দা করেছে, প্রত্যেকটি উদ্ভিদেরও জুড়া আল্লাহ পয়দা করেছে। আমি দায়িত্ব নিয়ে সায়েন্সের একজন ছাত্র হিসেবে বলছি, প্রত্যেকটি উদ্ভিদেরও জুড়া আছে। আল্লাহ বেজুড় কোনো কিছুই পয়দা করেন। তা আল্লাহ তাআলা এই জুড়া কেন পয়দা করেছেন? এই জুড়া মিলেই তার সৃষ্টিকে আল্লাহ তাআলা সৌন্দর্য দান করেছেন, পূর্ণতা দান করেছেন। অতএব সেই পূর্ণতা নিয়েই বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর গৌরবের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, আমরা জাতীয় ঐক্য চাই, কোনো বিভেদ চাই না, বৈষম্য চাই না, কিন্তু অন্যায় যদি আমার দলও করে আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করবই, আমি চুপ থাকব না। অন্যায় যে করবে আমাকে আওয়াজ দিতেই হবে। অন্যায় করলে আওয়াজ না দিলে অন্যায়কে উৎসাহিত করা হবে, অপরাধীদেরকে এগিয়ে দেওয়া হবে অপরাধ করার জন্যে। আমরা তা পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। যিনি অপরাধ করবেন অবশ্যই আওয়াজ দেব। আলহামদুলিল্লাহ, এই পরিবর্তনের সাথে সাথে এই মজলুম দলটি বলেছিল আমরা অসহিষ্ণু নই, আমরা সহিষ্ণু, আমরা ভালোবাসার বাংলাদেশ গড়তে চাই। আমরা আমাদের সহকর্মীদেরকে, শুভাকাঙ্ক্ষীদেরকে বলেছিলাম আপনারা মেহেরবানি করে শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ গঠনে অংশগ্রহণ করুন। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের কোথাও ১ ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে, ৫ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না। যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয়, মেহেরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন। সরকারের, প্রশাসনের, পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না, বিচার কারে হয় ইনশাআল্লাহ দেশের জনগণ দেখবে। আমরা ভোগের জন্য রাজনীতি করি না, পদের জন্য রাজনীতি করি না, মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি, সেবার রাজনীতি। এই জন্য এত নির্যাতিত, এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন, যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, খরা, বন্যা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাব্বায়েক, আমরা হাজির। আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি। এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে, প্রত্যেকটি পরিবারে, আমরা দল দেখি নাই, ধর্ম দেখি নাই, আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি, তারা আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা সম্মানিত হয়েছি।
আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি, শহীদ পরিবার জাতির সম্পদ, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, পাশে আছি, একসাথে আছি, পরিবারের সদস্য হিসাবে আছি। কোনো কোনো জায়গায় এমন হয়েছে, একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে, তার 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আমার গর্বের সন্তানের কি হবে, দুনিয়া এসে কারে বাবা ডাকবে। অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকাইয়া লাফালাফি করবে, আমার বাচ্চা তখন কি করবে। আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম, এখন কি হবে। রাজশাহীর সেই মেয়েটাকে বলেছিলাম, মা এখন আমরা তো এই পরিবারের সদস্য, তুমি, তোমার বাচ্চা এবং তোমার পরিবার, জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ, আমরা খেলে তোমরাও খাবে। আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ, একটা বাচ্চা এসেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন। তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে। তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা, আমি মরে গেলে আমার পরিবার কেমনি চলবে, বরঞ্চ সে চিন্তা করেছে আমার জীবন যদি আমার জাতির হায়াত এনে দেয় তাইলে আমি আমার জীবন দিয়ে দেব। এ ঘটনার পর আমরা গিয়েছি, আমাদের তাহের ভাই গিয়েছেন বিভিন্ন হসপিটালে দেখতে, হাত নাই, পা নাই, চোখ দুটো নাই, পাশে বসে বিছনায় বসে জিজ্ঞেস করেছি তোমার কেমন লাগে, বলে যে আমি হ্যাপি, আমি খুশি। বললাম তুমি হাত হারিয়ে, পা হারিয়ে, চোখ হারিয়ে খুশি? বলে যে হ্যাঁ আমি খুশি। কেন ভাই তুমি খুশি? বলে যে আমার দেশ স্বাধীন হয়েছে। তাদেরকে বললাম আগামীতে জাতির প্রয়োজনে আর তো তোমাদের করার কিছু নেই, তোমরা তো সব উজাড় করে দিয়ে দিস। কেন নাই? হাত একটা গিয়েছে, জাতির প্রয়োজনে দ্বিতীয়টা দেওয়ার জন্য প্রস্তুত আছে। যেই জাতির সন্তানেরা এইরকম জীবন দেওয়াকে জাতির স্বার্থে পছন্দ করে, আমরা বিশ্বের সকলকে অনুরোধ করব তাদের দিকে লাল চোখ তুলে তাকাবেন না। জীবনের চাইতে মরণ, শাহাদত জাতের কাছে প্রিয়, তাদেরকে ধমক দেওয়ার চেষ্টা করবেন না। প্রিয় কুমিল্লাবাসী, পুলিশের হাতে কি আমরা নির্যাতিত হইনি? হয়েছি। কিন্তু এবারকার এই পরিবর্তনের পরে অনেক পুলিশ বিভিন্ন কারণে তারা কর্মস্থলে যেতে ইতস্তত করছিলেন। আমরা বলেছি অতীতের কারো যদি কোনো অপরাধ থাকে সেইটা আদালত আছে, বিচার আছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষ আছে, তারা দেন। কিন্তু এখন দেশ চলতে হবে, আপনারা আসেন, আপনাদের দায়িত্ব পালন করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা কি সেই সহযোগিতা করেছিলেন? করেছেন। আমরা কারো অন্যায়ের ওই রকম ক্ষমা করে দিচ্ছি না, কিন্তু দেশ তো চলতে হবে। দেশ চলতে গিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করেছি, আমরা তো কই প্রতিশোধ নেইনি। অনেকে বলে যে রাজপথে অতীতে পুলিশের সাথে আপনাদের সমস্যা হয়েছে, হবে তো। পুলিশ যদি অন্যায়ভাবে শান্তিপূর্ণ মিছিলে এসে আমাকে আঘাত করে, তাইলে এই আঘাত ফিরায় দেওয়ার দায়িত্ব আমার আছে। পুলিশ কেন আমার শান্তিপূর্ণ মিছিলে আঘাত করতে আসবে? তারাই তো এই কাজটা ঠিক করেন নাই। আমরা আশা করব আগামীর বাংলাদেশ এই পুলিশেরও বাংলাদেশ, এটা সেনাবাহিনীরও বাংলাদেশ, এটা নাগরিকদের বাংলাদেশ, এটা আমাদের সংবাদকর্মীদের বাংলাদেশ, এটা জাতি পেশা সকলের বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য সবাই সবাইকে আমরা সম্মান করে চলতে পারি। আজকেও পুলিশের কর্মকর্তাদের সাথে আমার মোলাকাত হয়েছে। আমি বলেছি আপনারা এসেছেন, খুশি হয়েছে। বার্তা আমাদের পরিষ্কার, আমরা কারো কোনো আনুকূল্য চাই না, তবে আমরা কোনো ডিপ্রাইভ হতে আর চাই না। আমরা ফেভারিজমও চাই না, আমরা ডিসফেভারিজমও চাই না। আপনারা ন্যায়পর থাকেন, আমাদের সম্পূর্ণ সমর্থন এবং সহযোগিতা আপনারা পাবেন। কিন্তু অন্যায় করলে সেই আমরাই কিন্তু সবার আগে আবার প্রতিবাদ করব। এটি আমাদের ধর্ম। অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলতে পারে না। এর মানে আমি এটা বলছি না যে আমাদের কোনো ভুল হয় না, আমরা কোনো অন্যায় করি না, না তা আমি বলবো না। আমরা মানুষ, আমাদের ভুল অবশ্যই হয়। সেই ভুল আপনি ধরিয়ে দেন, আমরা কথা দিচ্ছি এটা সংশোধন করব ইনশাআল্লাহ। আমি যদি অপরাধ করি আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান, আমি কথা দিচ্ছি সেই বিচারকে আমি সম্মান দেখাবো ইনশাআল্লাহ। কিন্তু আমি অপরাধ করি নাই, জোর করে আমাকে অপরাধী বানাবেন, তা জামাতে ইসলামী অতীতেও মানে নাই, আগামীতেও মানবে না। বহু চেষ্টা করা হয়েছে নেতৃবৃন্দকে মাথা নত করানোর। নেতৃবৃন্দ বলেছেন যে আলহামদুলিল্লাহ আমরা গোলাপের বাগানে প্রবেশ করতে যাচ্ছি, মাথা নত করার কোনো প্রশ্নই উঠে না।
ফাঁসির রশি আমাদের কাছে অত্যন্ত প্রিয়, যদি সেই রশি আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সেই রশি যদি ন্যায়ের পক্ষে হয়, অসত্যের বিরুদ্ধে হয়, জাতির কল্যাণে হয়, দেশপ্রেমের জন্য হয়, রশি 100 নয় 100টা মাথা পেতে নিতে রাজি আছে। সম্মানিত ভাই ও বোনেরা, আমি মিডিয়ার ভাইদের প্রতি দুটি অনুরোধ জানাতে চাই। মিডিয়াকে বলা হয় জাতির দর্পণ, আর মিডিয়ার সাথে যারা কাজ করেন, কর্মকর্তা এবং সাংবাদিক বন্ধুগণ, তাদেরকে বলা হয় জাতির বিবেক। মানুষ বলে যে দুনিয়ায় একটা আদালত সবচেয়ে ভালো আদালত, এটার নাম বিবেকের আদালত। কথাটা সঠিক কিনা? বিবেক আল্লাহর দান। অন্য অবুঝ প্রাণী আর মানুষের মধ্যে একটা কারণেই তফাৎ, যে ওই প্রাণীগুলোকে আল্লাহ বিবেকের নিয়ামত দেন নাই, যেটা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বিবেক যেদিন কাজ করবে না, সেদিন ওই প্রাণী আর আমার মাঝে আর কোনো তফাৎ থাকবে না। সেটা সাংবাদিকই হোক আর আমিই হোক, যেই হই, ওই মানুষ হিসাবে তিনি আর পরিচিত হবেন না। আমরা জানি 15.5 বছর, এমনকি এর আগের 2 বছরও স্ক্রিপ্ট ধরে দেওয়া হতো, আপনারা কি পড়বেন আর কি লিখবেন। এখন সেটি নেই। আপনারা কুলা চোখে দেখবেন আর কুলা মনে ভাববেন। আপনার বিবেক দিয়ে আপনি সাজাবেন, আবেগ দিয়ে নয়, অতীতের কোনো বদ্ধমূল ধারণা দিয়ে নয়, বরঞ্চ বর্তমানের বাস্তবতা দিয়ে আপনারা আপনাদের নিউজগুলোকে সাজাবেন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই সাজাচ্ছেন। মাঝখানে মাঝে মাঝে কেউ পিছলা, ওই কাদামাটিতে পা পিছলে যায় এবং পড়ে যান কেউ কেউ। ওনারা পড়তে গিয়ে আমারও ফেলে দেন। ভাই, আমারে আর এইভাবে ফেলবেন না। আপনারা সাহায্য করুন, দুইভাবে সাহায্য করুন। আমাদের এবং আমাদের সহকর্মীদের বক্তব্যগুলো অবিকল জাতির কাছে পৌঁছে দেন। আমরা ভুল করলে জাতি বিবেচনা করব। আবার যদি আপনার কাছে আমাদের কোনো ভুল ধরা পড়ে, আপনি আমাদেরকে বলুন। গঠনমূলক সমালোচনা করুন, অবশ্যই করবেন। কেন করবেন? সমালোচনা না করলে তো আমাদের সংশোধন হবে না। আমরা তো ভুলের ঊর্ধ্বে নই। আমরা সমালোচনার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, উৎসাহিত করব, অভিনন্দন জানাব যখন গঠনমূলক সমালোচনা আপনাদের কাছ থেকে আসবে, যেটা জাতির কল্যাণে লাগবে, সেই সমালোচনাটা আপনারা করবেন। আরেকটা অনুরোধ জানাবো, আপনাদের দায়িত্ব হচ্ছে 4 ডাইমেনশনাল ভিশন, অর্থাৎ চতুর্দিক থেকে দেখতে হবে। সামনা, পিছন, 2 সাইড। আপনারা চতুর্দিকে চোখ ঘুরাইয়া দেখবেন। আপনারা একদিক থেকে দেখবেন না, চতুর্দিক থেকে যখন দেখবেন, পুরো বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তখন কালো না সাদা সেইটাও বুঝে ফেলবেন। স্বয়ং আমিও যদি কালো হই, আমাকেও ছাড় দেবেন না। কালোকে অবশ্যই ধরতে হবে, কালোকে সাদা বানাতে হবে, অথবা কালোকে এই জমিন থেকে, এই সমাজ থেকে তাড়াতে হবে। কালোর জায়গায় এই জমিনে হবে না। এই কালো মানে আমার মতো গায়ের রং যাদের কালো, আমি তাদের কথা বলছি। এই কালো মানে চরিত্রের কালো, চিন্তার কালো। এই কালো চরিত্র এবং চিন্তার কালো যাদের থাকবে, এদের কোনো জায়গা আমরা বাংলাদেশে দিব না ইনশাআল্লাহ। এই ব্যাপারে সবচেয়ে ভালো দায়িত্ব পালন করতে পারবেন সাংবাদিক বন্ধুগণ। এই জন্য আগেও বলছি, এখনও বলবো, যে আসুন আমরা সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। এই ব্যাপারে আপনারা পিছপা হবেন না, সে যেই হোক, কোনো অসুবিধা নেই। আপনারা জাতির চতুর্থ স্তম্ভ, এই স্তম্ভটা মজবুত হলে জাতি মজবুত হবে ইনশাআল্লাহ। আমরা সেই ঐক্যের, সাম্যের এবং বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য সকলের সহযোগিতা চাই। আমার সহকর্মীরা, আপনারা সবাইকে এরকম একটা বাংলাদেশ চান? শিওর? হাত তুলেন তো দেখি সবাই। বুঝে শুনে উঠিয়েছেন? হ্যাঁ, হাত নামান। যদি এইরকম একটা বাংলাদেশ চেয়ে থাকেন, মনে রাখবেন আপনাদের ত্যাগ শেষ হয়ে যায়নি, আরো বহু ত্যাগ আপনাদেরকে স্বীকার করতে হবে। আপনারা সেই ত্যাগের জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত থাকুন। আমি আপনাদের দুর্বল ভাই হিসেবে আমি আপনাদের সাথে প্রস্তুত আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাকে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, প্রধান উপদেষ্টার পাশে দেখে মানুষ মনে মনে ভাবে উনিও বোধহয় খুব শক্তিশালী মানুষ। আমি আসলে খুবই দুর্বল মানুষ। আমি অনেককে শক্ত করে কুচা দিয়ে কথা বলতে পারি না বলে অনেকে আবার গাল বেজার করে, যে উনি আরও ধারালো চৌকস কথা বলে না কেন। আমি পারি না, যে আমাকে ক্ষমা করে দেবেন।
কথা যেভাবে আমার মা বাবা আমাকে শিখিয়েছেন, যে শিক্ষা আমি আমার উস্তাদদের কাছে পেয়েছি, যে শিক্ষা আমার সমাজ আমাকে দিয়েছে, কথা তো আমাকে সেভাবেই বলতে হবে। আমি আসলে সেই অর্থের কোনো মানুষ নই। তবে একটা কথা আপনাদেরকে বলতে পারি, উনি আরেকটা কথা বলেছেন, আমি মনে করছি আমার ব্যাপারে বেশি হয়ে গেছে। তিনি বলেছেন 24-এর এই যুদ্ধের আমি সেনাপতি ছিলাম। না, আমি সেনাপতিদের পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম যে আমি তোমাদেরকে পানি পান করাতে এসেছি। হ্যাঁ, এটা বলতে পারি। আলহামদুলিল্লাহ, ওরাও রাত্রে ঘুমায় নাই, আমিও রাত্রে ঘুমাই নাই। ওই ফাঁকে ফাঁকে 1 ঘন্টা 8 ঘন্টা করে ট্রিপ মেরেছি ঘুমের, কারণ ওই সময় ঘুমাবার সময় ছিল না, ওই সময় জেগে থাকার সময় ছিল। ওই সময় ঘুমাইলে সর্বনাশ হয়ে যায়। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যেই জাতির নেতৃবৃন্দ সজাগ থাকে সেই জাতি শান্তিতে ঘুমাইতে পারে, আর যে জাতির নেতৃবৃন্দ ঘুমিয়ে পড়ে সেই জাতিরা আর কোনো শান্তি থাকে না, ঘুম হারাম হয়ে যায়। যারাই জাতিকে নেতৃত্ব দিতে আসবেন তাদেরকে অনুরোধ করব, হাতে লাঠি নেওয়া চৌকিদার হিসাবে আসবেন, হাতে বন্দুক নেওয়া খুনি হিসাবে কেউ আসবেন না। মানুষের ভোট নেওয়ার আগে পায়ে ধরে বাবা ডাকবেন, আর ভোট নেওয়ার পরে মালিক হয়ে তার উপরে ছড়ি ঘুরাবেন, এই মানসিকতা আর দেখাবেন না। এটা বাংলাদেশের জনগণ একবারের মতো প্রত্যাখ্যান করেছে। এই রূপে যেই আসতে চাইবে তিনি বারবার প্রত্যাখ্যাত হবেন। সুতরাং আসতে হবে সত্যিকার অর্থে সেবকের পোশাক পরেই আসতে হবে, মন নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামাত ইসলামের জন্য দোয়া করবেন। আমরা এই দেশ এবং দেশের জনগণের একটু খেদমত করতে চাই। আল্লাহ যদি এই খেদমতের জন্য আমাদেরকে উপযুক্ত মনে করেন, তাহলে দেশবাসীকে যেন আমাদের ভালোবাসার পাত্র বানিয়ে দেন। এই দেশবাসীর অন্তরে যেন আমাদের জন্য কিছু দুয়ার জায়গা আল্লাহ তৈরি করে দেন। আমাদের যে শহীদরা দফায় দফায় রক্ত দিয়েছেন সেই 71 সাল থেকে, আমি সবাইকে শুনি, যারাই রক্ত দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের রক্তের ঋণটা যেন আমরা পরিশোধ করার সুযোগ পাই। আল্লাহ যেন এই তৌফিকটা আমাদেরকে দান করেন। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা এই কুমিল্লাবাসীর প্রতি রহম করুন। তাদের 2টা ন্যায্য দাবি থেকে কুমিল্লাবাসীকে দূরে রাখা হয়েছে, বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি অবিলম্বে বাস্তবায়িত হোক, আমরা দোয়া করি। আরও যে দাবিগুলো সঙ্গত দাবি আছে অন্যান্যদের মতো, সারা দেশের মতো, সেই দাবিগুলোও তাদের বাস্তবায়ন, ওটাও দোয়া করি। আমরা সমতার, ন্যায্যতার, ভালোবাসার, অহিংসু একটা বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ।